12 হলো সাপ্লিমেন্টারি ডিউটি আর 13 হলো ভ্যাটের রেট। এগুলো তাহলে সাপ্লিমেন্টারি ডিউটি এবং ভ্যাটের রেট চেঞ্জ এটা ইমিডিয়েটলি কার্যকর হয়েছে। আর আইনের অন্যান্য বিধিবিধান সব 1 জুলাই থেকে কার্যকর হবে। আর এছাড়াও জারির তারিখে কার্যকর হয়, এছাড়াও জারির তারিখ থেকে কার্যকর হয় যদি এছাড়াও তো অন্য কিছু বলা না থাকে। কিন্তু আমাদের এবার এর সাথে বলা আছে ভ্যাটের ছাড়াও দিতে বলছি। তো বেসিক কথা হলো যে আইনে যেখানে শুল্ক করের পরিমাণ রাজবৃদ্ধি পায় সেটা ইমিডিয়েটলি কার্যকর হয়। অন্যান্য বিধান 1 জুলাই থেকে কার্যকর হয়। এছাড়াও সাধারণত জারির তারিখ থেকে কার্যকর হয়। তো এছাড়াও যদি উল্লেখিত কোনো তারিখ তাহলে সেই তারিখ থেকে কার্যকর হয়। যেমন এবার উল্লেখ আছে, এবার যদিও এছাড়াও জারি হয়েছে সেই তারিখে কিন্তু এছাড়া উল্লেখ আছে যে 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে। বিভিন্ন তারিখ একটা লেখা কার্যকর হবে, প্রত্যেকটা এছাড়াতেই শেষে কার্যকর হওয়ার তারিখ উল্লেখ করা আছে। এগুলো কার্যকর হওয়া আইনে তো খুব বেশি একটা সংশোধনী নেই। আইনে ধারা 2 এর উপধারা 21 এর উচ্ছেদ কর্তনকারী সত্তায় একটা আইটেম যোগ করা হয়েছে, সেটা হলো 10 কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভারযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান। এটা আমাদের আগের আইনে 1 কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভারযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠানকে উচ্ছেদ কর্তনকারী সত্তা হিসেবে যুক্ত করা হয়েছিল। খুব সম্ভবত 11-12 সাল থেকে করা হয়েছিল, খুব সম্ভব। পরবর্তীতে সমাজে বাদ দেওয়া হয়েছিল, এখন থেকে তাহলে আমাদের এই অর্থ বছর থেকে 10 কোটি টাকার বেশি যাদের টার্নওভার, গত বছর যাদের টার্নওভার 10 কোটি টাকা ক্রস করছে তারা এই বছরে তারা উচ্ছেদ কর্তনকারী সত্তা। বুঝতে পারছেন? গত বছরে যাদের টার্নওভার 10 কোটি টাকা ক্রস করছে তারা উচ্ছেদ কর্তনকারী সত্তা, তাদেরকে এখন উচ্ছেদ কর্তন করতে হবে। ভালো হয়েছে। তো ভেরিয়াসটা কি? ভেরিয়াসটা হলো প্রকিউরমেন্টের উপরে। তো যার প্রকিউরমেন্ট বেশি তো তার কাছে তো ভেরিয়াসটা কাটতে হবে, তাই না? তো যার টার্নওভার প্রকিউরমেন্ট বেশি, তাহলে আমরা শিখলাম যে উচ্ছেদ কর্তনকারী সত্তার সাথে একটা এন্টিটি যোগ হয়েছে, সেটা হলো যে গত বছরের সেল 10 কোটি টাকা বেশি, সেই এন্টিটিকে এবার উচ্ছেদ কর্তন করতে হবে। কর ভগ্নাংশের সংখ্যা একটু চেঞ্জ হয়েছে। ধারা 33 একটা শব্দ পরিবর্তন করা হয়েছে, এটা কর্মের ত্রুটি। ধারা 78 এবং 81 তে পরিবর্তন হয়েছে। 78 এর উপধারা 2 প্রতিস্থাপন করা হয়েছে। আর হলো এখানে শুধু বাদ দিয়েছিল সরকারি গেজেটে প্রকাশিত সাধারণ বিশেষ আদেশ দ্বারা। এখন সম্প্রতি হাইকোর্ট থেকে কিছু আদেশ, কমিশনারদের কিছু আদেশ সম্ভবত বাতিল করা হয়েছে আর কি। আর হলো 81 প্রতিস্থাপন করা হয়েছে। 81 দেখেন 81 নতুন করে কি হলো, নতুন করে মেইনলি এই উপধারা একে বলা হয়েছে যে বোর্ড মানে চেয়ারম্যান এবং মেম্বার তারা যা করবে, তারা বোর্ডের পক্ষ থেকে কাজ করবে হলো চেয়ারম্যান এবং মেম্বার। এটা এখানে পরিষ্কার করে বলা হয়েছে। এই জিনিস ছিল না, আমরা কিন্তু খুঁজতাম যে কোথায় আছে কোনো আদেশ আছে কিনা, এগুলো খুঁজতাম আর কি। তো এখন আমরা পরিষ্কার হয়ে গেলাম যে বোর্ডের পক্ষে চেয়ারম্যান এবং মেম্বার বোর্ডের পক্ষে কাজ করতে পারবে। বোর্ড দায়িত্ব যখন কাউকে প্রদান করা হয় উচ্চতর পদে, তখন তিনি সেই পদে সব দায়িত্ব পালন করতে এবং ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আমরা ফাংশনাল বিষয়গুলো একটু দেখবো ভালো করে। ধারা 21 থেকে আপনাদের জানার বিষয় শুরু হলো। ধারা 21-এ কমিশনার আপিল বরাবরে আপিল করতে হলে এতদিন 20% জমা দেওয়া লাগতো, এখন 10% জমা দেওয়া লাগবে। 10% জমা দেওয়া লাগবে। আমার একটা কথা মনে হয়েছিল যখনটা পড়লাম যে এই বিধান তো ধরেন জারি হবে, এই বিধান চালু হবে 1 জুলাই থেকে, তাই না? 1 জুলাই থেকে এটা কার্যকর হবে। তাহলে 1 জুলাই থেকে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি ওই সময় অনুযায়ী প্রযোজ্য হবে? যে 1 জুলাই থেকে যে আদেশগুলো হবে
সেই আদেশের এগেইনস্টে যখন আপনি আপিল করতে যাবেন তখন আপনি 20% এর পরিবর্তে 10% জমা দিতে পারবেন। অ্যানালাইসিস করতে পারেন না, কিছু পয়েন্ট অ্যানালাইসিস দরকার, যদি খুব বেশি পরিস্থিতি না হয় তারপরে যেমন যেটা আমরা এখন শিওর হতে পারলাম না, আমরা পরে জানিয়ে দেবো। 122 সেম, এটা হলো ট্রাইব্যুনাল আপিল, আগেরটা হলো কমিশনার আপিলের কাছে আপিল, আর এটা হলো ট্রাইব্যুনাল সেম 20% এর পরিবর্তে 10%। তো কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কবে থেকে কার্যকর হবে, এগুলো আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেবো, আমাদের গ্রুপে জানিয়ে দেবো। 130 একটা সংশোধন, এটা অবশ্য সবার জন্য না। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট আইসিএফএ এর যারা মেম্বার, তারা এখন ওই পরীক্ষা ছাড়া তারা ব্যাংক কাউন্সিলের লাইসেন্স পাবে। আইনে 130 আগে ছিল হলো আইসিএবি সদস্য ছিল, আর ছিল চার্টার সেক্রেটারি, দুটো ছিল। এখন আইসিএবি কে ইনক্লুড করা হয়েছে, তারা পরীক্ষা না দিয়ে কাউন্সিলের লাইসেন্স পাবে। এই আইন শেষ হয়ে গেল, এই আইনে মাত্র এই কয়টা সংশোধন নিয়ে তারপরে আমরা শুধুমাত্র এই যে 20% থেকে 10% যেটা হয়েছে ওটা কবে থেকে কার্যকর হবে, কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা আমরা নিশ্চিত করে বললাম না, আমরা পরে আপনাদের জানাবো। আচ্ছা, এরপরে দ্বিতীয় তফসিলে কতগুলো পণ্যের উপরে সম্পূর্ণ ভার্স আইসক্রিম উৎপাদন পর্যায়ে। আগে আমরা দেখলাম হলো আমদানি পর্যায়ে সম্পর্ক করে, আমদানি পর্যায়ে দেখলাম বেশ কয়েকটা কমানো হয়েছে, 35 থেকে 30 করা হয়েছে, রিমুভ করা হয়েছে, আর একটা নতুন করে ইম্পোজ করা হয়েছে। আর উৎপাদন পর্যায়ে আইসক্রিম যে 5% ছিল সেখান থেকে 10% করা হয়েছে। কার্বোনেটেড বেভারেজ এটা 25 থেকে 30 করা হয়েছে, 35 থেকে 40 করা হয়েছে। কার্বোনেটেড বেভারেজ 5% বাড়ানো হয়েছে, আর সিগারেটের রেট বাড়ানো হয়েছে, এটা আমরা পরে আলাপ করব। তাহলে উৎপাদনে মূলত হলো আইসক্রিম আর কার্বোনেটেড বেভারেজ এর রেট বাড়ছে। তো আপনাদের যাদের এই আইসক্রিম এবং কার্বোনেটেড বেভারেজের ক্লায়েন্ট আপনাদের যাদের আছে, তারা এটা এসডি তো গতকাল থেকে কার্যকর হয়ে গেছে, তাই না? তাহলে সেভাবে আপনারা গতকাল থেকে আপনারা এসডি অ্যাপ্লাই করাবেন। আইসক্রিম আর হলো কার্বোনেটেড বেভারেজ, আর সিগারেট কথাগুলো আলোচনা করে আমরা আলাপ করতেছি। দ্বিতীয় তফসিলে আর একটা জিনিসের এসডি বাড়ছে, সেটা হলো মোবাইল ফোন। আগে ছিল 15%, এখন হলো 20%। মোবাইলে আমরা কথা বলতেছি, ভ্যাট দিতেছি, এসডি দিতেছি, কথা কম বলতে হবে। কথাতে বলতেছি আমরা ভ্যাট দিতেছি এবং এসডি দিতেছি। তো তাহলে আমরা এসডি তে কি পরিবর্তন সেটা আমরা দেখলাম, তাই না? এসডি পরিবর্তনগুলো আমরা দেখলাম। এরপরে তাহলে আপনাদের সমস্ত ক্লায়েন্ট আছে যাদের এই এসডি সংক্রান্ত সরবরাহ আছে, তো সেগুলো আপনারা এখন থেকে আপনারা কমপ্লিট করে ফেলেন। তৃতীয় তফসিলে আসেন। তৃতীয় তফসিলে একটা কিছু হারের পরিবর্তন আসছে। তৃতীয় তফসিলে এটা উৎপাদন পর্যায়ে, উৎপাদনে ম্যাঙ্গোবার আগে 5% ছিল, এবার 15 করে ফেলা হয়েছে। ম্যাঙ্গোবার 5% ছিল, এখন 15। উৎপাদন, এগুলো উৎপাদন পর্যায়ে, ম্যাঙ্গোবার উৎপাদন পর্যায়ে। আনারসের জুস উৎপাদন পর্যায়ে 5% ছিল, এখন 15%। জুস 15%। বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব, এনার্জি সেভিং বাল্ব উৎপাদন পর্যায়ে আগে 5% ছিল, এখন 15%। সিগারেট বিড়ির পেপার, কাগজ, সিগারেট বিড়ির পেপার এটা 7.5% ছিল, এখন 15% উৎপাদন পর্যায়ে। সিগারেট বিড়ির পেপার 7.5 থেকে 15 করা হয়েছে। সিগারেট তো বেশ এবার মনে একটু বেড়ে যাবে। নিলামকৃত পণ্যের ক্রেতা, এটা আগে ভ্যাট ছিল 7.5%, 15 করা হয়েছে। নিলামকৃত পণ্যের ক্রেতা, এটা তো আপনারা যে বিভিন্ন এটাতে বেশ ভ্যাট দেওয়া লাগে, অনেকগুলো আইটেম আছে না, এরকম আপনারা স্ক্র্যাপ বিক্রি করেন, করেন,
ওখানে 7.5% ভ্যাট ছিল 15 করা হয়েছে। অ্যামিউজমেন্ট পার্ক এবং থিম পার্ক 7.5 থেকে 15 করা হয়েছে। অ্যামিউজমেন্ট পার্ক এবং থিম পার্ক 7 থেকে 15 হয়েছে, এবার ডাবল হয়ে গেছে একবারে করে। তো একটু বড় দাম হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে এরকম একটু গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট আমি পছন্দ করি আর কি। নিলামকারী সংস্থা 10 থেকে 15 হয়েছে। নিলামকারী সংস্থা এরকম ক্লায়েন্ট আপনাদের উপর থাকার কথা না, যারা নিলাম কন্ডাক্ট করে, অকশনিয়ার যারা নিলাম কন্ডাক্ট করে, চিটাগংয়ে আছে, চা বাগানে আছে, বনে কিছু আছে, ফরেস্ট ডিপার্টমেন্টে আছে, যারা অকশন কন্ডাক্ট করে। অকশন কন্ডাক্ট করে যারা নিলামকারী সংস্থা, অকশন কন্ডাক্ট করে তাদের পার্সেন্টেজ পায়, ওর উপরে ভ্যাট আছে। 10 ছিল, এখন 15%। যান্ত্রিক লন্ড্রি এটা अवेलेबल আছে, অনেক আছে এটা, তাই না? অটোমেটেড ড্রাই ক্লিনার্স এটা অনেক আছে। হ্যাঁ, এটা 10 থেকে 15 করা হয়েছে। এটা বোধহয় ঠিকই আছে, তাই না? ড্রাই ক্লিনিং করলে তো ভ্যাট দিবে না, তো কি দিবে, তাই না? ভ্যাট দিতে হবে। তো 10 থেকে 15 করছে। আর সিকিউরিটি সার্ভিসে যে আপনাদের 10 থেকে 15 করছে। এটা সিকিউরিটি সার্ভিস 10 থেকে 15 করছে। তো এরকম ক্লায়েন্ট আপনাদের অনেক থাকার কথা। সিকিউরিটি সার্ভিসের ক্লায়েন্ট, যান্ত্রিক লন্ড্রি, এইসব ক্লায়েন্ট আপনাদের নিশ্চয়ই আছে আমার মনে হয়। তো তাদেরকে আপনারা একটা বলে দেন, আপনি জানিয়ে দেন যে চেঞ্জগুলো আসছে, তারা যেন ইমিডিয়েটলি তারা গতকাল থেকে যেন এটা অ্যাপ্লাই করে। আর হলো লটারি টিকিট বিক্রয় করে 10 থেকে 15, এর খুব একটা অ্যাপ্লিকেশন নাই। লটারি টিকিট বিক্রয় করে বলতে আমাদের দেশে কত লটারি হয় না, সব লটারি টিকিটও কেউ বিক্রি করে না। তো এখানে খুব বেশি একটা মানে এর একটা ইমপ্যাক্ট নেই। তাহলে আমরা কোথায় কোথায় রেট চেঞ্জ হলো সেটা আমরা দেখলাম, তাই না? আমরা দেখলাম প্রায় 8-10টা রেট চেঞ্জ হয়েছে, মূলত বাড়ছে আর কি। সেটা আমরা দেখলাম। তৃতীয় তফসিলে আর একটা চেঞ্জ আছে, সেটা হলো আমাদের ফিক্সড ভ্যাট আছে না, ফিক্সড ভ্যাট একটা চেঞ্জ আছে ইটের ক্ষেত্রে। ইটের দেখেন এই চেঞ্জ আসছে। যন্ত্রের সাহায্য ছাড়া তৈরি সাধারণ ইট 450 টাকা ছিল, 1500 টাকা হয়েছে। আর যন্ত্রের সাহায্যে তৈরি সাধারণ ইট 500 থেকে 600 টাকা হয়েছে 1000। আর যন্ত্রের সাহায্যে ছিদ্র বিশিষ্ট ইট 700 টাকা ছিল, 800 টাকা হয়েছে। ব্রিক চিপস 800 টাকা থেকে 700 টাকা থেকে 800 টাকা হয়েছে, পুরো 100 সিএফটি। আর মিকার্ড ব্যাটস এই জিনিসটাকে আমি বুঝিও না ঠিক মতো, এটা 500 থেকে 600 টাকা হয়েছে প্রতি 100 সিএফটি। মিকার্ড ব্যাটসটা কি আপনারা জানেন? মিকার্ড ব্যাটসটা কি? চিপসের কাছাকাছি কিছু মনে হয়। পড়াইতে গিয়ে আমার কিছু কিছু যে ইটের মতো হয় আর কি, এটা হলো চিপস না আর কি, নষ্ট যেটা হয় এটা পড়াইতে গিয়ে পরিপূর্ণ হয় না। হোটেলে মিকা বাঁকা বাঁকা হয়ে যায়, বাঁকা হয়, এখন বেশি উড়ে যায়, মানে পুরো কিন্তু এটার সাইজটা ঠিক থাকে না আর কি। স্যার অতিরিক্ত কালো হয়ে যায় স্যার। ওটাকে ঝামা বলে, যেটা একবার পুড়ে যায়, যেটা ঝামা বলে, এটা ঝামা বলে স্যার, হালকা হয়ে যায় স্যার। আর এটা নরমটা আমা বলে, আমাই আর ঝামাই, তাই না? এক এক জায়গায় আঞ্চলিক ভাষায় এক এক। হ্যাঁ, আচ্ছা মিকার্ড ব্যাটস এটা হলো সাদেরপুর স্যার ইয়াতে দেয় যে ছোট্ট চিজ যেটা স্যার কোয়ার্টজ ছুটছে, যেটাকে সাদের বড় মুখে দেয়, কি বলে এটা? টালি বলে, টালি না, টালি নাই, জলসাদ যেটা সেটা চিজগুলো খুব ছোট হয়। আচ্ছা, এইটি মনে নিতে আর হতে পারে। আচ্ছা, তাহলে ইটের ক্ষেত্রে দেখলাম, ইটের ক্ষেত্রে একটু বাড়ছে, তাই না? ইটের ক্ষেত্রে একটু বেশ দামটা বাড়ছে। আইনের যে বিধিবিধানের চেঞ্জ আর রেট চেঞ্জ মোটামুটি আমরা দেখে ফেললাম। তো এখানে খুব বেশি একটা পরিবর্তন হয় না, তাই না? খুব বেশি পরিবর্তন হয় নাই। আমরা কয়েকটা সেবা দেখলাম, 8-10টা সেবা দেখলাম, পরিবর্তন হয়েছে। আর কতগুলো রেট দেখলাম, পরিবর্তন হয়েছে। আর এই তো আইনে কতগুলো প্রভিশন দেখলাম, পরিবর্তন হয়েছে, তাই না? তো এখানে আমার মনে হয় বুঝতে খুব একটা অসুবিধা হয় নাই। তো এখন বিধিমালায় আসি। বিধিমালাতেও বিধিতে খুব একটা পরিবর্তন হয় নাই। 38 একটা খুবই ছোট্ট একটা পরিবর্তন, করণিক ত্রুটি, এটা নিয়ে আলোচনা করবো না। 40 একটা প্রযোজ্য ক্ষেত্রে একটা অ্যাড করা হয়েছে যে আপনার 25,000 টাকা হলে এখন প্রযোজ্য ক্ষেত্রে করা হয়েছে, তার মানে এটা অব্লিগেটরি
কাজে এটা নিয়ে এটা স্যার এখানে আরো একটা ইম্পর্টেন্ট অ্যাড হচ্ছে যদি অ্যাড্রেসটা আগে ছিল না অ্যাড্রেসটা হ্যাঁ ওটা পরে আসছে। আর একটা হলো বিধি 75 একটা শব্দ অ্যাড করা হয়েছে 6.3 তে ক্রেতার ঠিকানা যোগ করা হয়েছে আর ক্রেতার বিআইন প্রযোজ্য ক্ষেত্রে করা হয়েছে। তো ভালো হয়েছে, যার কোনো ক্রেতার বিআইন না থাকতে পারে অনিবন্ধিত ব্যক্তির কাছে যদি আপনি সেল করেন তখন বিআইন ছাড়া আপনি সেল করতে ইস্যু করে দিবেন। ওটা ঠিকানা লেখা যেটা ভালো হয়েছে, ওটা ঠিকানা থাকলে আরো সুনির্দিষ্ট হলো। আচ্ছা গুড, ভেরি গুড। তাহলে 6.3 আপনারা 6.3 যারা যাদের আপনার ক্লায়েন্টটা ছাপিয়ে নিয়েছে তাহলে আবার নতুন করে ছাপাইতে হবে, তাই না? ছাপাইতে হবে, এটা তো আপনি সিল মারতে পারবেন না, কয়টা সিল মারবেন না, তাই না? সিল মারলেও যে ধরে প্রযোজ্য ক্ষেত্রে আর ক্রেতার ঠিকানা সিল মারাটা ডিফিকাল্ট হবে। হ্যাঁ আপনার ছাপাইতে হবে, ছাপাইতে হবে। তাহলে আপনারা খুব কুইক দ্রুত যাদের যে সমস্ত ক্লায়েন্টরা নিজেরা ছাপিয়ে নেয় তাদেরকে ছাপিয়ে ফেলতে বলেন। আর যারা ছাপিয়ে বিক্রি করে তারা তো নিশ্চয়ই গতকাল থেকে ছাপানো শুরু করছে। তো যারা এখন ছাপাইতে পারবেন না ওই কিছু কিনে নেবেন, রেডিমেড যেগুলো ছাপানো সেগুলো অল্প কিনে নেবেন, এরপরে দ্রুত আপনারা ছাপিয়ে ফেলবেন। তাহলে 6.3 একটা পরিবর্তন হয়েছে, এটা আমরা জানলাম। আচ্ছা গুড, ভেরি গুড। দেখেন আমাদের আইন বিধির পরিবর্তন আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ আইন বিধি পয়লা জুলাই থেকে না স্যার পয়লা জুলাই থেকে স্যার লেখা আছে, লেখা আছে না? লেখা আছে পয়লা জুলাই পয়লাতে লেখা আছে, কিন্তু প্রত্যেকটা এসআরতে লেখা আছে। এইবার স্যার একটা প্রত্যেকটা এসআরতে লেখা আছে, আগে ছিল না। হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, এটা ভালো হয়েছে স্যার। প্রত্যেকটা কপি কার্যকর হবে, শুধু শেষে দেখলাম যে একটা মনে লেখা নাই নাকি হলো, আর মোটামুটি সবই লেখা আছে, লেখা আছে কত কার্যকর হবে। তাহলে সিকোয়েন্স যেগুলো আপনারা ছাপিয়ে ফেলেন, এবার এসআরও আসলো, এছাড়াও ব্যাংকের স্থিতি, আমাদের সময় হয়ে গেছে, আর ব্যাংকের স্থিতিটা দেখে আমরা নামাজটা পড়ে নিই। হ্যাঁ আবগারিতে কিছু চেঞ্জ আসছে, এক্সাইজে কিছু চেঞ্জ আসছে। ধরে যেগুলো চেঞ্জ হয়েছে শুধু সেটা বলি। চেঞ্জ হয়েছে হলো 10 লাখ থেকে 1 কোটি, 10 লাখ থেকে 1 কোটি আগে ছিল 3000 টাকা, এখন এটা দুই ভাগ করছে, 10 লাখ থেকে 50 লাখ 3000, আর 50 লাখ থেকে 1 কোটি হচ্ছে 5000। এটা কি বুঝতে পারছেন? যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি অ্যাকাউন্ট থেকে বছরে একটা ডিডাকশন করে না, ইডি রিয়েলাইজ সেইটা। আর একটা হচ্ছে এক আগে ছিল 1 কোটি থেকে 5 কোটি ছিল 15000, এটাকে দুই ভাগ করছে, দুই ভাগ করে 1 কোটি থেকে 2 কোটি হচ্ছে 10,000, আর 2 কোটি থেকে 5 কোটি হলো 20,000। এই দুটা পরিবর্তন, অর্থাৎ দুইটাকে ভেঙে 4টা করছে। তো আমাদের তো এত বেশি টাকা পয়সা না, চিন্তা করা লাগে না, আলহামদুলিল্লাহ। যারা টাকা পয়সা কম তার হিসাব কম। আর একটা হলো অফশোর ব্যাংকিং ইউনিটের যে ডিপোজিটর আর বৈদেশিক ঋণদানের হিসাবের যে ডিপোজিটর, তাদের ক্ষেত্রে এটা এক্সেপ্টেড। ব্যাংকের অফশোর ইউনিট আছে না, অফশোর ইউনিট সম্ভবত এই ইপিজেড এলাকায় মানে এই সমস্ত ইউনিটগুলো থাকে, তাই না? অফশোর ইউনিট বিদেশি ব্যাংকের অফশোর ইউনিট, তাই না? তো তাদের ক্ষেত্রে এই ডিপোজিটের উপরে এক্সেপ্টেড দিতে হবে না। আর কিছু বৈদেশিক ঋণদাতাদের কিছু হিসাব আছে, মানে ফরেন ডোনাররা আমাদের দেশের ডোনেশন দেয়। বৈদেশিক ঋণদাতা মধ্যে সম্ভবত কারা পড়বে? বৈদেশিক ঋণদাতা বলতে ডেভেলপমেন্ট প্রজেক্টে যে সমস্ত সরকারের ঋণ দিতেছে, উন্নয়ন সহযোগীরা, এগুলো পড়বে। তাদের যে অ্যাকাউন্ট থেকে হিসেবে অনেক টাকা থাকে, প্রচুর টাকা থাকে, ডেভেলপমেন্ট করে দেয়। তো এখানে ওই আবগারি প্রযোজ্য হবে না। তাহলে অফশোর ব্যাংকিং ইউনিট আর হলো ফরেন ডোনারদের হিসাব এখানে। আর হলো আরেকটা জানার বিষয় হলো এই যে ট্যুর অপারেটর তো এক্সেপ্টেড ছিল এতদিন, তাই না? এবার ট্যুর অপারেটরে এক্সেপশন উদ্যোগ করা হয়েছে, এটা ভ্যাটেবল হয়ে গেছে। আমি তো প্রতিদিন ধরে বই আসতেছিলাম যে ওই দুইটা আইটেম আমাদের এক্সেপ্টেড, ওই দুইটা আমাদের জানার দরকার। একটা হলো ট্রাভেল এজেন্সি, আর একটা হলো ট্যুর অপারেটর। ট্রাভেল এজেন্সিটা একসময় ভ্যাট ছিল, এখনো নাই। ট্যুর অপারেটরে এইবার ভ্যাট ইম্পোজ করা হয়েছে, তাহলে এখন আপনাদের কাজ বেড়ে গেল। ট্যুর অপারেটর তো অনেক আছে,
ট্যুর অপারেটর কাকে বলে জানেন তো আপনারা? ওই যে 3 দিন 2 রাত ঢাকা ব্যাংকক এই যে প্যাকেজ প্রোগ্রাম করে না, ঠিক আছে, বোথ ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল দুইটাই। ডোমেস্টিক প্রোগ্রাম আছে ঢাকা, তারপরে যে কক্সবাজার, ঢাকা সুন্দরবন, খুলনা, ঢাকা এরকম আছে না, একে বলে ট্যুর অপারেটর। এই পুরা প্যাকেজ সে আপনার কাছ থেকে এত টাকা দিয়ে সে পুরা আপনাকে সব যাবতীয় যাওয়া খাওয়া থাকা যাবতীয় সে আপনার দিয়ে করে, একে বলে ট্যুর অপারেটর। এর উপরে ভ্যাট আছে, ভ্যাট আসলে এই ইম্পোজ করা হয়েছে আর কি, হ্যাঁ ইম্পোজ করা হয়েছে। তো এটা তো আপনার গতকাল থেকে কার্যকর হয়ে গেছে, এগুলো সব গতকাল থেকে কার্যকর হয়ে গেছে। তো আপনারা তাহলে যাদের ক্লায়েন্ট আছে বা যেহেতু এটা ভ্যাটে ছিল না, এগুলো আপনাদের ক্লায়েন্ট নাই, তো এদেরকে এখন আইডেন্টিফাই করে এখন তাদেরকে বলেন যে ভাই তোমাদের একটা ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। অর্থাৎ ইনকাম ট্যুর অপারেটর এটার ক্ষেত্রে এই 3 কোটি টাকার যে লিমিট প্রযোজ্য হবে কিনা, সম্ভবত প্রযোজ্য হবে, কারণ আমাদের যে বাধ্যতামূলক যে ভ্যাটের যে এসআর ওখানে এটা কিন্তু নাই। আপনাকে দেখেন তো আছে এজো 7 তাই না, এজো 7 নাই, এখানে নাই 49 দেবে, এজো 7 এখানে নাই, তাহলে 3 কোটি টাকা সুবিধাটা পাবে, বুঝতে পারছেন? 3 কোটি টাকা টার্নওভার হলে এটা টার্নওভারের মধ্যে পড়বে, আর তার বেশি হলে এটার মধ্যে পড়বে। টার্নওভার কত এখন 4%, হ্যাঁ 4%। তাহলে সে টার্নওভার করে সুবিধা পাবে, হ্যাঁ সুবিধা পাবে। তাহলে এটা আমাদের জানা হলো, তাই না? এটা আমাদের জানা হলো যে ট্যুর অপারেটর যেহেতু বাধ্যতামূলক ভ্যাটের আদেশের মধ্যে নাই, 17 মধ্যে নাই, তাই সে 3 কোটি টাকা সুবিধা সে পাবে। যদি 3 কোটি টাকা কম টার্নওভার হয় তাহলে সে টার্নওভার পার দিবে 4%, আর যদি বেশি হয়ে যাবে সে ভ্যাট দিবে। কিন্তু এখন আপনারা এতে কাজ করেন। এছাড়াগুলো এইভাবে এছাড়া চলে আসলাম, এছাড়াগুলো কম্প্রেসর এবং এয়ার কন্ডিশনারের এছাড়াও আছে 173। এটাতে কি সংশোধন হয়েছে? এটাতে সংশোধন হয়েছে হলো কম্প্রেসর এয়ার কন্ডিশনার উৎপাদন পর্যায়ে এবং যন্ত্রাংশ আমদানি ও স্থানীয় সংগ্রহ পর্যায়ে ভ্যাট আদান করার সম্পূর্ণ অব্যাহত ছিল। আগে সব অব্যাহত ছিল কম্প্রেসর আর এয়ার কন্ডিশনার। এখন এয়ার কন্ডিশনার উৎপাদন পর্যায়ে 7% ভ্যাট আরোপ করা হয়েছে। এয়ার কন্ডিশনার উৎপাদন পর্যায়ে 7% ভ্যাট আরোপ করা হয়েছে। না 7.5 টাকা তো 5% কেন দেখেন তো, এসিতে 5%, হ্যাঁ এয়ার কন্ডিশন তো 5%। আমার ধরুন ভুল নাকি এখানে 5% এছাড়া একটা আর্টিফিশিয়াল কি আছে 4%। দেখেন তো, ভালো দেখেন তো, এছাড়া 138 5%, না স্থানীয় উৎপাদনে পর্যায়ে 7.5 তো 5 দিন করে আছে যে 7.5। তাহলে কি দাঁড়ালো হলো যে এখন সব কথা এয়ার কন্ডিশনার উৎপাদন এখন 7.5% ভ্যাট, আগে এক্সেপশন ছিল, ঠিক আছে? এয়ার কন্ডিশনার আগে এক্সেপশন ছিল, এখন উৎপাদন পর্যায়ে 7.5% ভ্যাট। লোকালগুলোর দাম বেড়ে যাবে। আর এই এসআরওটা এক্সটেনশন করেছেন 30 জুন 25 পর্যন্ত। এসআরওটা 30 জুন 25 পর্যন্ত এক্সটেনশন করছে। বোঝা গেছে তো কথা? এয়ার কন্ডিশনার এখন উৎপাদন পর্যায়ে 7.5%, হ্যাঁ এটা আগে এক্সেপ্টেড ছিল। আচ্ছা এই গেল। এবার পরে এসআরওটা হলো 139। এটা হচ্ছে রেফ্রিজারেটর এবং ফ্রিজার সংক্রান্ত। রেফ্রিজারেটর এবং ফ্রিজার সংক্রান্ত এই এছাড়াও মূল এছাড়াও 174। এটা রেফ্রিজারেটর এবং ফ্রিজারের স্থানীয় উৎপাদন পর্যায়ে 5% ভ্যাট আগে ছিল, এখন 7.5% করা হয়েছে। এটাও 30 জুন 25 পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। তাহলে রেফ্রিজারেটর আর ফ্রিজার ভ্যাট ছিল 5%, এখন হলো 7.5%। ওইদিকে এয়ার কন্ডিশনার হলো 7.5%। কথা বুঝছেন? রেফ্রিজারেটর এবং
ফ্রিজার 5% এর স্থলে 7.5% ভ্যাট, 7.5% ভ্যাট। আর এছাড়াটা 30/6/25 পর্যন্ত এক্সটেনশন করা হলো। কথা বোঝা গেছে তো? বুঝতে কোনো অসুবিধা হয় নাই তো? আচ্ছা, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এছাড়া 140 এটা দিয়ে একটা কাজ করা হয়েছে, সেটা হলো এটা হলো পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবার সংক্রান্ত মূল লেকচার হলো 179 2019। এখানে কি বলছে, পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবারের স্থানীয় উৎপাদন পর্যায়ে 5% ভ্যাট আরোপিত ছিল, এর অতিরিক্ত ভ্যাট অব্যাহত দেওয়া ছিল। এটা এছাড়াটাকে এক্সটেনশন করা হয়েছে, রেট ঠিকই আছে, রেট 5%ই আছে, এছাড়াটাকে 1 বছর এক্সটেনশন করা হয়েছে। পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবার জিনিসটা কি জানেন? বলেন তো জিনিসটা কি? পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবার চিনেন আপনারা? মশারির জালের সুতা, মশারির সুতাকে বলে হলো পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবার। এই ফাইবার আমরা আমদানি করি, বুঝতে পারছেন? তো সুতা আমদানি এখন উৎপাদন হয়, তো এর উৎপাদন পর্যায়ে 5% ভ্যাট ছিল। ওই এসআরওটা এই জুনের 30 পর্যন্ত কার্যকর ছিল, সেটাকে 1 বছর বাড়ানো হয়েছে। তাহলে পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবারের উৎপাদন পর্যায়ে 5% ভ্যাট আরো 1 বছর বহাল থাকবে, আরো 1 বছর বহাল থাকবে। এরকম ক্লায়েন্ট আপনাদের আছে কিনা আমি জানি না, এরকম উৎপাদন এই পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবারের উৎপাদন খুব একটা বেশি নেই। কিছুটা আমাদের দেশে আমদানি হয়, এই সুবিধা পেয়ে কিছু উৎপাদন হচ্ছে বর্তমানে। মশার তো অত্যাচার আছে, আমাদের তো মশার তো দরকার হয়, তাই না? আমাদের তো মসকুইটো প্রোটেক্টেড বাসার কয়টা আছে, তাই না? খুব একটা বেশি না, থাকলেও লাগে স্যার, থাকলেও লাগে, তাই না? থাকলেও লাগে। তো এখন তাহলে এই পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবারের উৎপাদন পর্যায়ে 5% ভ্যাট আরো 1 বছর কন্টিনিউ করবে।